তোমাদের সবাইকে স্বাগত জানাই। অনেকটা গ্যাপ নিয়ে আবার তোমাদের কাছে আরেকবার ফিরে এলাম। আজকে একটি ঘটনা তোমাদের কাছে আমি শোনাতে চলেছি। ঘটনাটা একটু বড়, তবে আশা করি পুরোটা শুনো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তো বেশি কথা না বলে চলে আসি ঘটনায়। অস্থি সন্ধি বলতে কি বোঝায়? আমরা আসলে শরীরের হাড়ের জয়েন্টকেই বুঝি। অস্থি মানে তো হাড়, এটা আমরা সবাই জানি। তবে সন্ধির অর্থ এখানে কিন্তু একটু অন্য। সন্ধির অর্থ আমরা সবাই জানি, সেটা হলো মিলন। কি ভাবছো? এই চ্যানেলে কি বায়োলজি বা ব্যাকরণ পড়ানো হবে? একেবারেই না। এই গল্পের নামের পিছনেই লুকিয়ে আছে এক ভয়াবহ ভৌতিক ঘটনা, যা হাড় হিম করে দেওয়ার জন্য যথেষ্ট। তাই বেশি না বলে চলে আসি ঘটনায়। আজকের ঘটনাটি ঘটেছিল পাঞ্জাবের একটি গ্রামে। ওই গ্রামের নাম ছিল রতনপুর, যেখানে অনুজা নামের একটি ছোট্ট মেয়ে বাল্যকাল থেকেই মামার বাড়িতে মানুষ হচ্ছিল। মামার নিজেরও একটি প্রায় সমবয়সী মেয়ে ছিল। মামি ছিলেন ভালো মানুষ, খারাপ নন। তবে সংসারে মা বাপ মরা এক আগাছার আগমন তিনি মন থেকে খুব সহজে মেনে নিতে পারছিলেন না। কিন্তু শ্বশুর শাশুড়ি ও স্বামীর ডিসিশনকে তিনি অমান্য করতেও পারেননি। ধীরে ধীরে তারও সব সয়ে যায়। ওই একই বাড়িতে দুটি ছোট মেয়ে নিজের দুই বোনের মতোই বেড়ে উঠছিল। অনুজা যতই বড় হতে থাকলো, তার রূপ লাবণ্যের আঁচ চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। তবে তার মামার মেয়ে দিশার রূপ যে খুব খারাপ তা নয়। দিশাকে সুন্দরী না বললেও সুশ্রী অবশ্যই বলতে হবে। দুজনেরই যখন কলেজের পড়া শেষ, তখন স্বাভাবিক নিয়মেই বিভিন্নভাবে পাত্রের সন্ধান আসতে থাকে। প্রথম যে সম্বন্ধটা এসেছিল সেটা ছিল দিশার জন্য। পাত্র খুব বড় ব্যবসায়ী, ওই অঞ্চলের সেরা 3টি ধনী পরিবারের মধ্যে একজন। এই সম্বন্ধ আশায় দিশার মা বাবা ও পরিবারের সবারই খুব আনন্দ হয়, কারণ ওনারা বিলক্ষণ জানতেন যে নিজেরা চেষ্টা করলেও হয়তো এত ভালো পাত্র খুঁজে আনতে ওনারা পারতেন না। একটি বিশেষ ছুটির দিনে পাত্রসহ পাত্রের পরিবারের সবাই দিশাকে দেখতে আসেন। অনুজাকে সেদিন তার মামি বারংবার মানা করে দিচ্ছিলেন যে সে যেন কোনোভাবেই পাত্রপক্ষের সামনে না আসে, কারণ তিনি জানতেন রূপের প্রতিযোগিতায় দিশার থেকে অনুজা অনেক এগিয়ে। তাই সেদিন অনুজা ছাদেই ছিল, একবারের জন্য নিচে নামেনি। এদিকে ইতিমধ্যেই পাত্র ও পাত্রপক্ষের দিশাকে দেখা হয়ে গেছে এবং তারা চাইলেন যে বিয়ের আগে যেন পাত্র ও পাত্রী নিজেদের মধ্যে কোনো ব্যক্তিগত কথা যদি থাকে তারা সেগুলো একান্তে সেরে নেয়। তাই পাত্রপক্ষ দিশাকে বলেন যে তোমরা নিজেদের মধ্যে ভিতরে গিয়ে কথা বলে নাও। দিশা একটু অপ্রস্তুত হয়ে যায়। সবার অনুরোধ অনুযায়ী রাজি হলেও সে মনে মনে ভাবে একটি অজানা ব্যক্তিকে বেডরুমে নিয়ে যাওয়াটা অত্যন্ত অশোভন। তার চেয়ে বরং ছাদে গিয়েই কথা বলা যাক। দিশা ও পাত্র শুভম ছাদের দিকেই যায়। ওদিকে ছাদে তখন বসেছিল অনুজা। ওদের দুজনকে আসতে দেখে অনুজা তাড়াতাড়ি নিচে চলে আসে নিজের ঘরে। 10 মিনিট কথাবার্তার পর দিশা ও শুভম নেমে আসে ছাদ থেকে। সবাই যখন জিজ্ঞেস করে যে তাদের একে অপরকে পছন্দ হয়েছে কিনা, শুভম সেখানে বজ্রপাত ঘটায়। সে বলে বসে সে বিয়ে এখানেই করবে, তবে দিশাকে নয়, এই বাড়ির অন্য মেয়েকে, যিনি ছাদে বসেছিলেন। অন্ধকার নেমে আসে দিশার মুখে, কিন্তু খুব স্বাভাবিকভাবে সে ভিতরে চলে যায় ও অনুজাকে ডেকে আনে। অনুজাকে দেখেই শিবম তাকেই বিয়ে করতে চায় বলে ঘোষণা করে। অনুজা তো হতভম্ব যে এসব হচ্ছেটা কি। অনুজার মামির মুখ থমথমে। তবে অনুজার মামা বলেন যে তিনি এমন পাত্র হাতছাড়া করতে চান না। কোনোভাবেই তিনি এমন সম্বন্ধ নষ্ট হতে দেবেন না। তাই অনুজার সাথেই শুভমের বিয়ে স্থির হয়। অনুজার মামিও বাহ্যিক হাসির মাধ্যমে পরিস্থিতি সামনে নিলেন। এরপর বেশ কিছুদিন গেল এবং মহা ধুমধামে অনুজা ও ব্যবসায়ী শুভমের বিয়ে হয়ে গেল।
নববিবাহিতা দম্পতি নতুন জীবন শুরু করলো। কিন্তু বিয়ের প্রথম রাত থেকেই অনুজার ওপর হতে থাকলো অদ্ভুত সব দুর্ঘটনা। বিয়ের রাতে বাথরুমে পিছলে পড়ে অনুজার মাথায় ভীষণ চোট লাগলো, ডাক্তার ডাকতে হলো। দুদিন পরে রান্না করার সময় রান্নাঘরে প্রেসার কুকার বাস্ট হয়ে গেল। সে এক ভয়াবহ পরিস্থিতি। সেই বিপদ থেকে বেরোলো তো আর একদিন সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে গেল। বাড়ির সবাই মনে করেছিল যে নতুন পরিবেশে মানিয়ে নিতে এসে অনুজা হয়তো একটু অন্যমনস্ক থাকছে, তাই এসব বিপত্তি ঘটছে। কিন্তু অনুজা বলল ও স্পষ্ট অনুভব করেছে সেদিন সিঁড়ি থেকে ওকে কেউ ধাক্কা দিয়েছে। কিন্তু অদ্ভুত কাণ্ড, ঠিক ওই সময় অনুজা ও তার শাশুড়ি ছাড়া বাড়িতে অন্য কেউ ছিল না। শাশুড়ি মাও ছিলেন পুজোর ঘরে, তবে ওকে ধাক্কা দেবেটাকে? এই নিয়ে লোকে আর অত চিন্তাভাবনা করলো না। বেশ কিছুদিন আর কিছু ঘটল না, কিন্তু অনুজা যেন কেমন কুঁকড়ে গেছে, ভয় পাচ্ছে, চুপচাপ হয়ে গেছে। অনুজা একদিন ওর বোন দিশাকে ফোন করলো, অনুরোধ করে বলল দিশা যেন একবার এসে কিছুদিনের জন্য ওদের বাড়িতে কাটিয়ে যায়। ওর বড্ড একা লাগে, ভালো লাগে না। কিন্তু দিশা স্পষ্ট মানা করে দেয় যে বাড়িতে ওকে প্রত্যাখ্যান করা হয়েছে, যে বাড়ি থেকে ও প্রত্যাখ্যিত হয়েছে, সেই বাড়িতে ও যাবে না। এর দিন সাতেক পর ফকির বাবা ভিক্ষা গ্রহণ করতে আসে অনুজাদের বাড়িতে। নতুন বৌমাকে আশীর্বাদের জন্য ভিক্ষা দিয়ে পাঠানো হয় ফকির বাবার কাছে। কিন্তু ফকির বাবা হঠাৎ যেন নতুন বৌমাকে দেখে থমকে গেলেন। অনুজাকে মুখে কিছু বললেন না, শুধু বললেন, তেরে ঘর কে বড়ে কিসি কো বুলা কে লা, হাম ভিক্ষা নেহি লেঙ্গে। ভিক্ষাপাত্র ফেরত দেখে অনুজার শাশুড়ি স্বয়ং বেরিয়ে এলেন। কি হয়েছে জানতে চাওয়াতে ফকির বাবা তাকে বললেন, तेरे बहू के पीछे भयानक काली शक्ति घूम रही है, जल्दी उसका विनाश कर, नहीं तो वो तेरी बहू को ले जाएगी। এই বলে ফকির বাবা চলে গেল। শাশুড়ি মা কিছুই বুঝতে পারলেন না। ফকির বাবাকে পিছন থেকে ডাকতেও তিনি কোনো সাড়া না দিয়েই চলে গেলেন। মনে কেমন যেন একটা বিপদ বোধ করলেন শুভমের মা। এই কথা শুভমকে জানাতে সে এসব বিশ্বাস করল না। কিন্তু অনুজা বারবার তার স্বামীকে বলে তার কেন জানি সারাক্ষণ গা ছমছম করে, মনে হয় কেউ তার সঙ্গে সঙ্গে ঘুরছে। তবে এই সমস্ত কথা শুভম একদমই বিশ্বাস করত না। ধীরে ধীরে অনুজা যেন ওর থেকে একটু একটু দূরে চলে যেতে থাকলো। সারাক্ষণ যেন কিসের একটা আতঙ্ক ওকে ঘিরে ধরতে লাগলো। সামান্য কিছুতেই কেমন চমকে ওঠে, ভয় পায়। এই নিয়ে শুভম একবার তার মামার বাড়িতেও কথা বলে যে অনুজার মা বাবার মৃত্যুর পর ওর কোনো ট্রমা বা কোনো রকম মানসিক সমস্যা হয়েছিল কিনা। কিন্তু অনুজার মামা জানান যে অনুজা তখন খুবই ছোট ছিল, তাই এই চরম শোক ও সেইভাবে বুঝতে পারেনি। এছাড়া ওনারাও কোনোদিন অনুজাকে ওই শোক অনুভব করতেও দেননি। নিজ সন্তান স্নেহেই ওনারা অনুজাকে বড় করেছেন। এবার শুভম ঠিক করে যে সে অনুজাকে নিয়ে বড় শহরে যাবে, সেখানেই ওর কাউন্সেলিং করাবে। যদি ওর কোনো মানসিক সমস্যা থাকে তবে সেটাও তো ঠিক করা দরকার। কিন্তু যতবার শুভম অনুজাকে নিয়ে শহরে যাওয়ার প্রস্তুতি নেয় ততবারই কোনো না কোনো বাধার সৃষ্টি হয়। কখনো অনুজা অসুস্থ হয়, তো কখনো ওর শাশুড়ি, কখনো বা শুভমের ব্যবসায় আকস্মিক সব সমস্যার উদ্ভব হয়। যেন কেউ অগোচরে থেকে ওদের যাওয়ার পথে বাধা সৃষ্টি করে চলেছে। এইভাবে আরও কিছুদিন কাটলো। একদিন রাতে অনুজা নিজের ঘরে ঘুমোচ্ছে, শুভম পাশের ঘরে ব্যবসা সংক্রান্ত কাজ করছে কম্পিউটারে। সারা বাড়ি নিস্তব্ধ, সবাই অকাতরে ঘুমোচ্ছে, কিন্তু শুভমের চোখে ঘুম নেই। সংসার, স্ত্রী, ব্যবসা সব নিয়ে যেন এক জটিল সমস্যার শিকার। নিজ কাজে যখনও মগ্ন, হঠাৎ ওর মনে হলো কেউ যেন দরজার কাছ থেকে হেঁটে শুভম আর অনুজার বেডরুমের দিকে চলে গেল। এত রাতে কেউ তো জেগেনি, আর সচরাচর ওদের বেডরুমের দিকে কেউ আসেও না। তাই শুভম ভাবল ও নিশ্চয়ই ভুল দেখেছে।
আরও কিছুক্ষণ কাজ করার পর ওর কেমন একটা অস্বস্তি হচ্ছে, ওর মোটেই আর কাজে মন বসছে না। তাই শুভম ঠিক করলো যে এবার ঘুমোনো যাক, বাকি কাজ আবার সকালে করবে। এই ভেবে কম্পিউটার অফ করে নিজের ঘরের দিকে এগোলো। কিন্তু ঘরে ঢুকতে গিয়েই সে থমকে দাঁড়ালো। পূর্ণিমার রাত কাঁচের জানলা দিয়ে দিব্যি চাঁদের আলো প্রবেশ করছে, আর ঠিক ওই আলো আধারিতে শুভম দেখল কে যেন একটা ওর ঘুমন্ত স্ত্রীর মাথার কাছে দাঁড়িয়ে আছে। তখনই দরজার সামনে হাত বাড়িয়ে ঘরের আলো জ্বালালো, কিন্তু আলো জ্বলতেই আর কাউকে দেখা গেল না। শুভম খুব ভয় পেল। সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক অবস্থায় সে ঘরে প্রবেশ করেছিল। এটা তো তার দৃষ্টিভ্রম ছিল না, তাহলে এটা কি ছিল? সেদিন শুভমের সারা রাত আর ঘুম হলো না। এবার সে অনুজার বলা সব কথাগুলিকে ভালো করে ভেবে দেখল। সত্যি কি অনুজার তাহলে কোনো মানসিক সমস্যা নেই? ও কি সত্যি কোনো অলৌকিক সমস্যার সম্মুখীন? পরের দিন সকালে শুভম ওর মাকে গতরাতে সমস্ত কথা জানায় এবং সেই ফকিরের সন্ধান করতে বলে, যিনি বলে গেছিলেন যে নতুন বউয়ের পিছনে একটি কালো ছায়া ঘুরে বেড়াচ্ছে। এরপর প্রতিবেশীদের মারফত খবর নিয়ে শুভম ও তার মা ওই ফকির বাবার কাছে গিয়ে উপস্থিত হন। ফকির বাবা বলেন যে নতুন বউয়ের ব্যবহার করা বস্তু ওনার চাই, তবে উনি বলতে পারবেন যে আসলে কি ঘটেছে। ঘটনাচক্রে শুভমের কাছে অনুজার হাতের একটি আংটি ছিল, যেটির পাথর খুলে পড়ে যাওয়ায় অনুজার স্বামীকে নতুন পাথর বসানোর জন্য খুলে দিয়েছিল। শুভম সেই আংটিটি তাই ফকির বাবার হাতে দেন। ওটা নিয়ে ফকির বাবা বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকেন। তারপর বলেন যে অনুজার সাথে যা হচ্ছে তা কোনো কিছুই কাকতালীয় নয়। কেউ জেনে শুনে ইচ্ছা করে অনুজার ক্ষতি করার নেশায় মত্ত হয়ে সাংঘাতিক কোনো তন্ত্রমন্ত্রের উপাচার করেছে অনুজার সাথে, তাই এই সব সমস্যার উদয় হয়েছে। কিন্তু কোন ব্যক্তি কি করেছে এবং কাকে দিয়ে করিয়েছে এগুলো জানা সবার আগে দরকার, কারণ যে বা যারা এই উপাচার করেছে একমাত্র তারাই পারে এর বিহিত করতে। সব শুনে মহা সমস্যায় পড়লে মাতা ও পুত্র এবং স্থির করলেন কি করণীয়। দু একদিন পরে বাড়িতে পুজোর নাম করে একটি অনুষ্ঠানের আয়োজন করলেন তারা। উদ্দেশ্য শুভম ও অনুজার বাড়ির সবাইকে একত্রে নিয়ে আসা, নইলে আসল অপরাধীকে ধরা খুব মুশকিল। শুভম নিজে গেল অনুজার মামার বাড়িতে। মামা মামিকে তো নিমন্ত্রণ করলই, এছাড়া বারংবার দিশার কাছে ক্ষমা চাইল ওর ব্যবহারের জন্য। শুভমের মনে দিশাকে নিয়ে সন্দেহ ছিল। সে ভেবেছিল দিশাই হয়তো প্রতিশোধবশত এই সমস্ত কাজ করেছে। তাই খুব মিষ্টি কথায় দিশাকে ভুলিয়ে পূজার দিন উপস্থিত থাকতে রাজি করিয়ে নিল। সেদিন পূজার আয়োজন ছিল ঘরোয়া। অনুজার মামা মামি দিশা সকলেই সকাল থেকে উপস্থিত ছিল অনুজার বাড়িতে। এদিকে শুভমের ভাই, বৌদি, বাবা, শাশুড়ি এরা সবাই ছিলেন। ছোটোখাটো পারিবারিক আয়োজন। বিকালের দিকে অনুজার মামারা ফিরে যেতে চাইলে শুভম তাদের আটকে দেয়। বলে, প্রথমবার আপনারা এসেছেন, আজ কিছুতেই ছাড়বো না, দুদিন পর যাবেন, থেকে যান না কদিন, একসাথে সবাই মিলে সময় কাটানো যাবে। নতুন জামাই বাড়ির খাতির যত্নের ব্যবহার, আন্তরিকতা দেখে ওরাও থেকে যেতে রাজি হয়। সেদিন রাতে খাবার পর্ব শেষ হতে শুভম সবাইকে বলে, আজ চলুন সবাই বসার ঘরে আড্ডা জমাই, একটু গল্পগুজব হোক। সবাই রাজি হলো। বিভিন্ন গল্পগুজবের মধ্যে শুভম বলল, আমি একটু শরবতের ব্যবস্থা করতে বলি, আপনারা বসুন। কিছুক্ষণ পর এক পরিচারিকা অপূর্ব শরবত নিয়ে এসে হাজির হলো। প্রত্যেকেই নিল এক গ্লাস করে শরবত এবং খেয়ে সেই শরবতে খুব প্রশংসা করলো। সত্যি অসাধারণ স্বাদ সেই শরবতের। শরবত পর্ব মিটতেই হঠাৎ শুভম এবার সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি সবার আগে আপনাদের কাছে ক্ষমা চাইছি। পুজোর অজুহাতে আপনাদের সবাইকে এখানে উপস্থিত হতে বাধ্য করলেও আমার উদ্দেশ্য এক অপরাধীকে শনাক্ত করা। প্রত্যেকে হতভম্ব, এসব কি বলছে শুভম। এমনকি অনুজাও কিছু বুঝতে পারছে না। ওর মুখের দিকে দেখাদেখি করতে লাগলো। শুভম বলে চলল,
আমার স্ত্রীর ওপর কেউ তন্ত্র উপাচার করেছে। সেটা পরিবারের নিশ্চয়ই কেউ হবে, বাইরের কেউ তো করতে আসবে না। কারণ অনুজাকে যতটুকু আমি চিনেছি, ওর নিশ্চয়ই কোনো শত্রু থাকতে পারে না। কিন্তু আমি জানি না পরিবারে কোন ব্যক্তি সেই কাজ করেছে। তবে এক মহাসিদ্ধ পুরুষের দেওয়া এক বিশেষ জড়িবুটি আজ শরবতের মাধ্যমে আমি আপনাদের প্রত্যেককে খাইয়ে দিয়েছি। যে ব্যক্তি আসল অপরাধী, ওই জড়িবুটির জন্য সে কাল সকাল থেকে সূর্যের আলো নিজের শরীরে সহ্য করতে পারবে না। তার অঙ্গ জ্বলে যাবে সূর্যের তেজে, এবং আসল অপরাধী কে তা প্রকাশ হবে সকলের সামনে। আমি জানি আপনারা সকলে আমার কথা বিশ্বাস করবেন না, কিন্তু যে তান্ত্রিক ক্রিয়াকে বিশ্বাস করে এবং আমার বৈবাহিক জীবন ধ্বংস করতে উদ্যত হয়েছে, সে বিলক্ষণ জানে সিদ্ধ পুরুষদের জড়িবুটি কি সাংঘাতিক জিনিস। আর যারা এই নীচ কার্যে যুক্ত নন, তার নিশ্চিন্তে থাকুন, তাদের কারোর কোনো সমস্যা হবে না। এরপর বেশ কিছুক্ষণ বাক বিতণ্ডার পর যে যার ঘরে ঘুমোতে চলে গেল। রাত তখন বেশ গভীর, প্রায় 2-2:30 বাজে। এমন সময় এক ব্যক্তি চাদর জড়িয়ে ধীর পদক্ষেপে শুভমদের বাড়ি থেকে বেরিয়ে যেতে উদ্যত হয়। ঠিক এই মুহূর্তের অপেক্ষাতেই ছিল শুভম ও তার মা। তারা দুজন সেদিন রাতে লুকিয়ে নজর রাখছিল, কারণ তারা জানতেন সূর্য ওঠার অপেক্ষা অপরাধী কিছুতেই করবে না। ধরা পড়ার আগে সে নিশ্চয়ই এর প্রতিকারের ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে। যেই সেই চাদর ঢাকা ব্যক্তি বাড়ির প্রধান দরজা খুলে বেরিয়ে যেতে থাকে, শুভম পিছন থেকে গিয়ে তাকে জাপটে ধরে। এদিকে শুভমের মা বাড়ির আলো জ্বালিয়ে মহা শোরগোল শুরু করেন। এতে বাড়ির অন্যান্য লোকেদের ঘুম ভেঙে যায় ও সবাই বেরিয়ে এসে দেখে শুভম কাকে একটা চেপে ধরে আছে, আর সেই ব্যক্তি নিজেকে ছাড়াবার বৃথা চেষ্টা করে যাচ্ছে। এবার অনুজা ওর স্বামীকে শান্ত হতে বলে। ও নিজে গিয়েই চাদর সরিয়ে দেয়। চাদরের আড়াল থেকে বেরিয়ে আসে অনুজার মামি। সবাই অবাক। প্রথমে তিনি চুপ করে থাকলেও যখন সবাই বিভিন্ন বাক্যবাণে তাকে জর্জরিত করছে, কেন তিনি রাত্রেবেলা এইভাবে লুকিয়ে পালাচ্ছিলেন, কোথায় বা তিনি যাচ্ছিলেন, কি উদ্দেশ্য তার, বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হয়ে বাক্যবাণে জর্জরিত হয়ে তিনি নিজেও মূর্তি ধারণ করলেন এবং সবার সামনেই বললেন, হ্যাঁ, তিনিই করেছেন এই কাজ। শুধুমাত্র একমাত্র দিশার যা যা প্রাপ্য সব কিছুতেই ছোট থেকে অনুজা তাতে ভাগ বসিয়েছে, যেটা তিনি কখনোই মেনে নিতে পারতেন না। তাও সব কিছু মুখ বুজে মেনে নিয়েছিলেন, কিন্তু শেষমেশ দিশার জন্য আসা পাত্র যখন অনুজাকেই পছন্দ করে বসে, মেয়ের এই অপমান তিনি কিছুতেই মেনে নিতে পারেননি। তিনি ঠিক করেছিলেন অনুজাকে যদি তিনি সরিয়ে দিতে পারেন, তবে দিশাকে তিনি আবার সেই বাড়িরই বউ হিসেবে প্রতিষ্ঠা করে দেবেন। সেই আশায় তিনি দিশার মাথার চুল তার চিরুনি থেকে জোগাড় করে নেন এবং তান্ত্রিকের কাছে গিয়ে কবর থেকে জোগাড় করা মৃত ব্যক্তির হাড়ের সাথে সেই চুল যুক্ত করে এক ভয়ানক উপাচার করেন এবং আশীর্বাদের দিন সবার অলক্ষ্যে তিনি ওই উপাচারটি পুঁতে দিয়ে যান শুভমদের বাড়ির বাগানের একটি কোণায়। তারপর থেকেই শুরু হয় এই সমস্যা। এসব শুনে অনুজার মামা তীব্র ভৎসনা শুরু করেন তার স্ত্রীর ওপর, কিন্তু শুভম বলে ওসব করার এখন সময় নেই। মামিকে সে অনুরোধ করে বলে যে আপনি গুরুজন, আপনি ভুলবশত যা করেছেন আপনাকে আমরা ক্ষমা করে দিচ্ছি, কিন্তু দয়া করে বলুন আপনি সেই উপাচার কোথায় পুঁতে এসেছেন। আমার স্ত্রীকে বাঁচানো অত্যন্ত দরকার। আপনি মনে রাখবেন, আপনি যদি অন্য কারোর সন্তানের ক্ষতি করেন, ঈশ্বর আপনার সন্তানকেও কোনো দিন ভালোভাবে বাঁচতে দেবে না। প্রতিটা কর্মের একটি প্রতিক্রিয়া থাকে। যাই হোক, প্রথমে তিনি রাজি না হলেও যখন দিশা অশ্রু ভরা চোখে তার মাকে বলে যে মা, সবার সামনে আমাকে এইভাবে তুমি ছোট না করলেও পারতে। আমি কখনোই দিদির সঙ্গে কোনো প্রতিযোগিতায় নামিনি, কেন শুধু শুধু তুমি এই সমস্ত করলে? এতে তুমি আমার ভালো নয়, আমার ক্ষতিটাই করেছ বলে কাঁদতে কাঁদতে সেই বাড়ি থেকে বেরিয়ে যায়। শেষ পর্যন্ত মামিমা সবার সামনে সেই মারণ বাণ
বের করে এনে দেন। সঙ্গে সঙ্গে সবাই ছোটে ফকির বাবার কাছে। ফকির বাবা বলেন, সময় বিশেষ নেই, আগুনের কাছে সকল পাপের বিনাশ হয়, তাই এখনই তোমরা ওই সমস্ত উপাচার কোনো কুণ্ড মধ্যে রেখে আগুন দিয়ে পুড়িয়ে ফেলো, এবং শেষে ওই ভস্মটিও যেন কোনো বহমান জলাশয়ে নিক্ষেপ করা হয়। ফকির বাবা যেমন বলেন তেমনভাবেই সমস্ত কাজ সমাধা হয়। সমস্ত কাজ সমাধা হওয়ার পরে যে যার বাড়িতে ফিরে যায়। কিন্তু লোক লজ্জা ও তীব্র ভৎসনা সহ্য করতে না পেরে অনুজার মামি নিরুদ্দেশের পথে যাত্রা করেন। তাকে আর কখনো সংসারে ফিরে আসতে দেখা যায়নি। এই ছিল আজকের ঘটনা। যদি এত পর্যন্ত শুনে থাকো আর তোমাদের যদি ঘটনাটা ভালো লেগে থাকে, তো যারা পুরনো শ্রোতা তারা প্লিজ গল্পটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর যারা নতুন শুনছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। আজ আসি, আবার খুব শীঘ্রই কোনো নতুন গল্প বা ঘটনা নিয়ে ফিরে আসবো তোমাদের কাছে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর আতঙ্ককে সঙ্গে রেখো। আজ চলি, টাটা।